নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আই উইল গো টু দ্য টপ টু দ্য টপ টু দ্য টপ। নায়ক সিনেমায় বলেছিলেন উত্তম কুমার, সেই সিনেমায় অরিন্দম চরিত্রে, এবং জীবনে তিনি যে উন্নতি করবেন সে ব্যাপারে পুরো কনফিডেন্ট ছিলেন অরিন্দম রূপী উত্তম। জীবনে উন্নতি করার স্বপ্ন সে তো সকলেরই থাকে, একমাত্র অনুব্রত মণ্ডল ছাড়া। অনুব্রত মণ্ডলের জীবনে কোনো চাপ নেই, কোনো চাহিদাও নেই। শোনেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি এমএলএ এমপি নিজের পক্ষে রাজ্যসভার টিকিট দিতে চেয়েছিলেন, কিন্তু কোনো কিছুই নেননি কেষ্টবাবু। ইদানিং তো আবার জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল প্রভাবশালীও হতে চাননি, অন্তত আদালতের কাছে সেটা প্রমাণের প্রাণপণ চেষ্টা করেছেন। এখানে একজন নির্লোভ মানুষ, যিনি রাজা হর্ষবর্ধনের মতো নিজের শেষ সম্পদটুকু, মানে ওই প্রভাবশালী তকমাটুকুও ছেড়ে দিতে চেয়েছিলেন সম্পূর্ণ নির্মোহ হয়ে, কিন্তু আদালত তাকে নির্মোহ হতে দিল না। নির্লোভ অনুব্রতর সাধারণ তত্ত্বে নয়, সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বেই শিলমোহর দিয়ে দিল কোর্ট। মানে আদালত মনে করছে যতই সিবিআই সবার সামনে দিয়ে অনুব্রত মণ্ডলকে ধরে নিয়ে আসুক, যতই লোকজন সাহস করে চোর চোর ধ্বনি তুলুক, যতই তার সঙ্গী সাথীদের দাপট অগ্রাহ্য করে একের পর এক লোক কেষ্টমণ্ডলের বিরুদ্ধে মুখ খুলুক, যতই তার এবং তার মেয়ের নামে থাকা একের পর এক কোম্পানির খোঁজ মিলুক, যতই সিবিআই ব্যাংকে থাকা কোটি কোটি টাকার এফডি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিক, এবং যতই তিনি হাজারো ক্ষোভ থাকা সত্ত্বেও TV9 বাংলার বুম দেখেও শেষ পর্যন্ত মুখ খুলুন, আদালত কিন্তু বিশ্বাস করে তার প্রভাব এখনও অটুট। মমতা ব্যানার্জি যা করেছে অনেক করেছে। আমি জজ সাহেবকে বলবো, যারা জজ সাহেবের সম্বন্ধে বলেছে আমি সিবিআই তদন্ত। ফলে আপাতত 14 দিন জেল হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। আর এসবের মধ্যে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক বলে আগামীর আহ্বানে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কোনো মাতব্বরি নয়, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করে দেবে কালীঘাট, জেলার নেতাদের ছড়ি ঘোরানো চলবে না। আসলে সময়টা এত খারাপ যাচ্ছে যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো রিস্ক নিতে চাইছেন না। যতই বিরোধীদের অবস্থান নড়বড়ে লাগুক, তৃণমূল বিন্দুমাত্র ঢিলেমি দিচ্ছে না। বিরোধীদের কথা উঠতেই মনে পড়ল সুকান্ত মজুমদারের কথা। সদ্য ফ্রেন্ডশিপ ডে গেছে, বিজেপি রাজ্য সভাপতিও কিন্তু বন্ধু খুঁজেই চলেছেন। রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সব দলকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন সুকান্তবাবু। মজা হচ্ছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়ার জন্য সুকান্ত মজুমদার তৃণমূল কর্মীদেরও সমর্থন চেয়েছেন। একটু বেশি অপটিমিস্টিক হয়েই হয়তো। তার ফেসবুক পোস্ট অবশ্য কথা বলছে। তো এসব নিয়েই আজ কথা বলবো, কারণ এই কথাগুলো আজ না বললেই নয়। তবে প্রথমে অনুব্রত মণ্ডলের কথা। কারাগারে কেষ্টর প্রথম দিন, তাই প্রথমে তারই কথা। আসলে জানেন কি, যে আসানসোলের আদালতের বিচারক কি লিখেছেন অনুব্রতর সামাজিক এবং রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত। এই প্রথম কোনো অর্ডারের কপিতে এরকম লেখা হলো, বলছেন আইনজীবীরা। সব কিছু দেখলে আপনার মনে হবে যে অনুব্রত মণ্ডল কী পরিমাণ জনপ্রিয় ভাবুন তো। যেখানে আজকের দিনে এক চিলতে জমির জন্য ছেলে বাবাকে, ভাই ভাইকে খুন করতেও পিছপা হয় না, সেখানে অনুব্রত মণ্ডলকে এত ভালোবাসে লোকে যে অকাতরে বিঘের পর বিঘে জমিদান করে দিয়েছে। আজকের দিনে এরকম ভালোবাসা সত্যি বিরল। শুধু কি ভালোবাসার দান নিয়েছেন কেষ্টবাবু? না, বাবু কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। স্নেহের সুরেই একথা যাদের যাদের বলেছিলেন অনুব্রত মণ্ডল, তারাও জমি দিয়ে দিয়েছেন। শুধু কি জমি, পেট্রোল পাম্পও দিয়ে দিয়েছেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডলের স্নেহের স্পর্শে নিজেদের সম্পত্তি এভাবে দান করার কথা ভাবা যায়? অনুব্রত
অনুব্রত মণ্ডল। লোকে বলেন বীরভূমে তিনি নাকি শেষ কথা, দোর্দণ্ড প্রতাপ নেতা। তার কথায় বাঘে হরিণে নাকি এক ঘাটে জল খায়। কেষ্ট অবশ্য নিজে বরাবর দাবি করে এসেছেন তিনি মাটির মানুষ, বীরভূমের লাল মাটির সঙ্গে তার নিবিড় যোগ। ভুল কিছু বলেন বলে মনে হয় না, বিশেষ করে গ্রেফতারের পর তার জমি জমা সংক্রান্ত যেসব তথ্য বেরিয়ে আসছে তাতে স্পষ্ট মাটি মানেই কেষ্ট। এই যে নথিটা দেখছেন, এটা একটা দানপত্র। চণ্ডীদাস নানুর মৌজার অন্তর্গত একটি জমি হস্তান্তরের নথি, ডিড নাম্বার 05054/2015, অর্থাৎ 2015 সালে এই জমি হস্তান্তর হয়েছিল। সে হতেই পারে, কিন্তু প্রশ্ন উঠছে কাকে, কারা, কেন জমিটা দিলেন তাই নিয়ে। নথিতে দেখা যাচ্ছে নানুরে 8.5 শতক জমি পেয়েছিলেন অনুব্রত। উন্নয়নের জন্য অনুব্রতকে এই জমি দান করেছিলেন 17 সদস্যের এক কৃষক পরিবার। হ্যাঁ, উন্নয়নের জন্য আজ থেকে 7 বছর আগে 2 লক্ষ টাকা মূল্যের এই জমি তারা দান করেছিলেন। উন্নয়ন শুনলেই আবার মনে পড়ে যায় অনুব্রত সেই বিখ্যাত ডায়লগটা, আমি আবার বলছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। দলিলের বয়ান অনুযায়ী দলীয় কার্যালয় তৈরির জন্য এই জমি দান করা হয়েছে। নথিতে জলজল করছে অনুব্রতর নাম। শুধু তাই নয়, চোখে পড়ার মতো বিষয় এবং যেটা নিয়ে বিতর্ক সেটা হলো দলিলে অনুব্রতর দলীয় পদের উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হলো, দলিলে অনুব্রত মণ্ডল কেন গ্রহীতা? বীরভূম জেলা তৃণমূলের নামে দানপত্র নয় কেন? কেন অনুব্রত দলীয় পদের উল্লেখ রয়েছে দলিলে? তবে কি প্রভাব খাটিয়ে এই জমি হস্তান্তর? আপনি যে ডিডের অংশটি আমাকে দেখালেন তাতে ওই সভাপতি তৃণমূল কংগ্রেস অমুক্ত বলে অনুব্রত মণ্ডলের নামটা রয়েছে। এক্ষেত্রে অনুব্রত মণ্ডলই আসলে গ্রহীতা। এখানে দলের যে নাম ব্যবহার যেটা করা হয়েছে তার কোনো মূল্য আইনের চোখে নেই, ওটা দলের সম্পত্তি নয়। প্রশ্ন উঠছে, একটা কৃষক পরিবার হঠাৎ কেন এই জমি দান করলেন কেষ্টকে? শুধুই উন্নয়নের স্বার্থে, নাকি এখানেও কাজ করেছে অজানা ভয়? উনি নিজেই প্রমাণ করছেন যে হ্যাঁ আমি প্রভাবশালী, তাই সাধারণ দানপত্র যা কিনা শুধু ভালোবাসা এবং স্নেহের বশে হয় সেখানেও তিনি লিখছেন তিনি জেলা, তার রাজনৈতিক পরিচয় যা সে সময় তিনি ছিলেন। তার মানে প্রভাব যেখানে খাটান, 2 লক্ষ টাকার একটা জমি নেওয়ার ক্ষেত্রেও তিনি প্রভাব খাটান, গরু পাচারের ক্ষেত্রেও প্রভাব খাটান। গরু পাচার কাণ্ডের টাকা কোথায় গেল? এই প্রশ্নের জবাব খুঁজতে ইতিমধ্যেই কেষ্ট মণ্ডলের স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজে হন্যে হয়ে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নানুরের যে কৃষক পরিবার জমি দান করেছিলেন তাদের কাছে পৌঁছে গিয়েছিলাম। পরিবারের সদস্যদের কথা শুনলে আপনি চমকে উঠবেন। পরিবারের বক্তব্য, মণ্ডল পরিবার, যে তৃণমূল কংগ্রেসের নামে তারা জমি দিয়েছিলেন, কিভাবে সেই জমি অনুব্রতর নিজের নামে হয়ে গেল তা তারা জানেন না। ভাবতে পারছেন ডিডে কখন নাম বদল হয়ে গেছে তা জানতেই পারেননি যারা জমিটা দান করেছিলেন। আচ্ছা, আমরা খুঁজতে খুঁজতে এলাম আর কি। বলছি, আপনারা জমি দান করেছিলেন আপনারা অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসকে পার্টি অফিস করার জন্য বা কিছু করার জন্য? জমি দান করে ওই জায়গাটা আমাদের পার্টি অফিসের জন্য জায়গাটা দিয়েছি। পার্টি অফিসের জন্য? হ্যাঁ। কারোর নামে দেননি তো? মানে দলকে দিয়েছেন? আমরা যেমন ফ্রিতে দান করেছি, আমাদের বলা হয়েছিল আমরা দান করেছি, ঠিক আছে। আর যারা বিভিন্ন শরিক আছে তারা সবাই তো একমত হবে না, 2-1 হয়তো পয়সা নিয়েছে, তারা নিয়ে নিয়েছে। ওই পার্টি অফিস যেটা হয়েছে যেটা ওইটা একটা ডোবা ছিল, তারপর ডোবাটা ওরা বুঝিয়ে পার্টি অফিস ছিল। দেখছি আমরা যেটা লেখা রয়েছে অনুব্রত মণ্ডলকে দান করা হয়েছে পার্টি অফিসের জন্য। সেটা কি কোনো নামে দান করেছিলেন না দলকে দান? এমনি পার্টি না, অনুব্রত মণ্ডলকে দেওয়া হয় না। কাউকে দান করা হয় অনুব্রত মণ্ডলকে দান করা হয় না, না, দলকে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি যেমন বলেন দলকে দান করা। হ্যাঁ, দলকে দান করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে দলকে নয়, ওটা অনুব্রত মণ্ডল। সেটা আপনারা জানবেন, সেটা অত ডিটেলস আমরা অতটা কিছু ডিটেলস জানতাম না। আমরা দলের নামে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ যেটা দলের নামে দেওয়া হয়েছে। আমরা বলেছিল শরিক আর আমরাও সই করেছি, রেজিস্টার করেছি, সবই করেছি। এবার আমাদেরকে বলা হয়েছিল যে এটা আমরা পার্টি অফিস করবো, তাহলে পার্টি অফিসকে তোমরা এই জায়গাটা দান করে দাও দলকে। আমরা সেই হিসাবে ওটা আমরা বলেছিলাম সবাই মত হয়ে ওটা পার্টি অফিসকেই দান করি। ব্যক্তির নামে তো না দান করেননি? আমরা ব্যক্তিগত জানি না, আমাদের পার্টি বলেছিল পার্টি হিসাবে আমরা করে দিয়েছি, পার্টি অফিসে দান করে দিয়েছি আমরা।
কিন্তু আমরা কোনো ব্যক্তিগত হিসাবে দিই নি। যখন দান করেছেন তখন রেজিস্ট্রিড হয়েছে ব্যক্তির নামে। রেজিস্টারি হয়েছে, আমাদেরকে বলেছে রেজিস্টারি করে তাহলে সই করে দিয়েছি ব্যাস। এবার তারপর কী হয়েছে না কার নামে হয়েছে না সেসব আমরা জানি না। তার উপর আবার অনুব্রত মণ্ডলের মতো লোক, যার মাথায় মানে মমতা ব্যানার্জি বলেছেন যে যার মাথায় নাকি অক্সিজেন কম যায়, তাকে এত চাপ দেওয়ার কোনো মানে হয়? অনুব্রত মণ্ডল আজ বলছিলেন তাকে জামিন দিয়ে দেওয়া হোক, তিনি বীরভূমের ত্রিসীমানা মারাবেন না, তদন্তে সহযোগিতা তো করবেনই, প্রয়োজনে নাকি নিজাম প্যালেসের কাছে বাড়ির ব্যবস্থা করে নেবেন। কনফিডেন্স দেখেছেন? চাইলেই যে জমি বা বাড়ির ব্যবস্থা হয়ে যাবে সেটা তিনি জানেন, কিন্তু এত মরিয়া হয়েও লাভ তো হলো না, সেই জেলেই যেতে হলো আপাতত। সিবিআই এর বিশেষ আদালতে 1 ঘন্টা সওয়াল জবাব হয়। শুনানি চলাকালীন খোশ মেজাজেই ছিলেন অনুব্রত মণ্ডল। এদিন আদালতে বেশ কয়েকজন পরিচিত কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন। খোশ মেজাজেই তাদের সঙ্গে কথাবার্তা হয় বীরভূমের তৃণমূল জেলার সভাপতির। তার জন্য বেঞ্চে আলাদা বসার ব্যবস্থাও করা হয়। এদিন এজলাসে সবথেকে চোখে পড়ার মতো বিষয় ছিল অনুব্রতর ভূমিকা। বিচারক এজলাসে আসতেই উঠে দাঁড়ান অনুব্রত, তারপর বেঞ্চ থেকে হেঁটে সোজা চলে যান বিচারকের কাছে। হাত জোর করে বিচারককে বলেন, আমাকে কিছু বলার অনুমতি দেওয়া হোক। এই বলেই তিনি বলতে শুরু করেন, হুজুর, কাল টিভিতে যা দেখেছি তার তদন্ত করুন। এরপরই দুপক্ষের সওয়াল জবাব শুরু হয়। অনুব্রতর আইনজীবী বলেন, মক্কেল অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হোক। সিবিআই এর আইনজীবী পাল্টা বলেন, তদন্তে কোনো সহযোগিতা করছেন না, জামিন পেলেই আবার প্রভাব খাটাবেন। অনুব্রতর আইনজীবী পাল্টা বলেন, মুখ্যমন্ত্রী কাউকে চিনলেই কি তিনি প্রভাবশালী হয়ে যান? সিবিআই এর আইনজীবীর তখন যুক্তি ছিল, শেষ 4 দিন অনেক নতুন তথ্য পাওয়া গেছে, উনি নামে বেনামে বহু সম্পত্তি করেছেন, কোটি কোটি টাকার সম্পত্তি। অনুব্রতর আইনজীবী প্রশ্ন তোলেন, বিপুল সম্পত্তি থাকলেই কি সেটা গরু পাচারের টাকায়? সিবিআই এর আইনজীবী পাল্টা বলেন, শুধু হাট থেকে গরু কেনা হয়েছে তাই নয়, ব্যাক ডেটে নথি তৈরি করা হয়েছে, তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, এখন জামিন পেলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। অনুব্রতর আইনজীবী তখন বলেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এখনও কোনো তথ্য পায়নি সিবিআই। গরু পাচার হতো মুর্শিদাবাদ সীমান্ত থেকে, সীমান্তে থাকে বিএসএফ, এর সঙ্গে মক্কেলের কোনো যোগ নেই। ওরা কি কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবেন? সিবিআইয়ের আইনজীবী তখন জানান, অনুব্রত ও তার মেয়ে এবং ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি আছে। অনুব্রতর আইনজীবীর পাল্টা প্রশ্ন, আমরা এখনও সিজার লিস্টের কপি হাতে পাইনি, আধার কার্ড নম্বর এবং প্যান নম্বর দিলেই সব তথ্য পাওয়া যায়, তার জন্য এই 4 দিনে সিবিআই হেফাজতের কোনো প্রয়োজন ছিল না, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। কিন্তু সিবিআইয়ের আইনজীবী যুক্তিজাল বিস্তার করেছেন। তখন বলেছেন, ওনারা বলছেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অপরাধ নয়, কিন্তু গরু সীমান্ত পার করা হয়েছে, সেই তথ্যও আছে। এর সঙ্গে বিএসএফ এর যোগ ছিল, চক্রে যুক্ত বিএসএফ আধিকারিককে গ্রেপ্তারও করা হয়। এনামুল হক এই চক্রের অন্যতম মাথা, তার থেকে অনুব্রতর বডিগার্ড টাকা নিতেন, সেই টাকা পৌঁছত অনুব্রতর কাছে। ষড়যন্ত্র যা হয়েছে তার পেছনে যথেষ্ট ভূমিকা রয়েছে অনুব্রত মণ্ডলের। সিবিআইয়ের আইনজীবী এবং অনুব্রতর আইনজীবী দুপক্ষের বক্তব্য শোনার পর অনুব্রত মণ্ডলকে 14 দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দেখলেন তো কিভাবে অনুব্রতকে প্রভাবশালী এটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে রয়েছে সিবিআই। আজ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে নয়, আসানসোল কমিশনারেটের গাড়িতে জেলে গেছেন কেষ্টবাবু, সেখানে কোভিড পরীক্ষা হয়েছে, সেলে নয় আইসোলেশন ওয়ার্ডে তাকে রাখা হয়। নিন্দুকেরা বলেন অনুব্রত মণ্ডলের দাপট নাকি তার গলায়। আচ্ছা, সেটা তো তার কনফিডেন্স, নিজের প্রতি কতটা বিশ্বাস থাকলে একজন মানুষ পুলিশের ঘেরাটোপে থেকে পুলিশকে বোমা মারার কথা বলতে পারেন। ভাবুন তো নেটওয়ার্ক কতটা স্ট্রং হলে বিরোধী দলের নেতা থেকে শুরু করে বেসুরা জনতাকে একই সুরে গাঁজা কেসের ভয় দেখাতে পারেন একই মানুষ। এরকম কনফিডেন্স যদি কারোর গলায় থাকে সেটা কি তার অপরাধ? আর তার অসাধারণ শব্দচয়ন, সে তো তার জীবন থেকে নেওয়া শিক্ষা। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি তার গলার শব্দের দাপটে যদি বীরভূমে গাছের একটা পাতাও না নড়ে, তার দায়ও কি অনুব্রত মণ্ডল নেবেন নাকি? এই যে বীরভূম জেলা জুড়ে এত বেআইনি টোল প্লাজা রয়েছে বলে অভিযোগ, আমরা লাগাতার যে টোল প্লাজাগুলোর খবর দেখাচ্ছি সেগুলিতে সরকারি মেমো বলে যা দেখানো হয়েছে সেগুলো নাকি ভুয়ো। আচ্ছা বলুন তো, সরকারি মেমো জাল করে যদি কেউ প্রতারণা করে তার দায়ও কি নিতে হবে অনুব্রত মণ্ডলকে? বোলপুর শান্তিনিকেতন যাওয়ার সময় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কোনোদিন টোল ট্যাক্স দিয়েছেন?
দিলেও জানতে চেয়েছেন কেন দিতে হচ্ছে টোল, সেই টাকা যাচ্ছেই বা কোথায়। সত্যি কথা বলতে কি, কাজে কমবে বা ঘুরতে গিয়ে এত প্রশ্ন করার সময় থাকে না, থাকলেও খোঁজ খবর নেওয়ার খুব একটা আগ্রহও দেখাই না। শুনলে আশ্চর্য হবেন, বোলপুর পুরসভায় অন্তত 7টি টোল প্লাজা আছে যেগুলি দুর্নীতির আখড়া। মাসে কোটি কোটি টাকা লুটতরাজ চলছে এখান থেকে, আর সেই মৌচাকেই ঢিল মারল TV9 বাংলা। প্রথমে এই বিজ্ঞপ্তিটা দেখুন। বোলপুর পুরসভার একটা নোটিশ, অভিযোগ পুরোটাই ভুয়ো। নোটিশে চোখ বোলালেই সেটা পরিষ্কার হবে। 2020 12ই অক্টোবর নোটিশটি দিয়েছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। সেই লেখাটি ফ্যাকাশে, দেখেই মনে হবে ট্যাম্পার করা হয়েছে। নোটিশে এক জায়গায় লেখা 3 বছরের জন্য 7টি টোল প্লাজা লিজে দেওয়া হচ্ছে। 69 লক্ষ টাকার বিনিময়ে শেখ নাসিরকে লিজ দেওয়া হচ্ছে বলে লেখা আছে। আবার বিজ্ঞপ্তির একেবারে নিচে লেখা লিজের মেয়াদ 2020 1 জানুয়ারি থেকে 2024 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 5 বছরের জন্য লিজ। আমরা প্রথমে গিয়েছিলাম মকরমপুরের একটি টোল প্লাজায়। লাভপুর নানুর রোডের উপর উত্তর নারায়ণপুর এলাকায় এই টোল প্লাজা। কি বলছেন এই টোলের কর্মীরা, চলুন শোনা যাক। আপনারা কিভাবে টোলটা তুলছেন এখানে, কাদের পারমিশনে? আমাদের যে টেন্ডার আছে। কিসের টেন্ডার? পৌরসভা থেকে। পুরসভা তো বলছে এখানে কোনো টেন্ডার নেই। কে টেন্ডার দিয়েছে আপনাদের? নাসিকের টেন্ডার। হ্যাঁ, কি লেখা আছে? বোলপুর পৌরসভা। সে তো বিল ছাপাইছে, কেউ ছাপিয়ে নিতে পারে। এটা আপনার টেন্ডার চলছে, এটা জামুনি গেটে আমাদের মালিক আছে, ওখানে শেখ নাসির আছে, ওখানে ওই টেন্ডারটা নিয়েছে। চলুন আরেকটা পয়েন্টে নিয়ে যাই। এটা বোলপুর বাস স্ট্যান্ডের পাশে জাম্বনি এলাকা। দেখুন একের পর এক গাড়ি দাঁড় করিয়ে কিভাবে টোল নেওয়া হচ্ছে। টোল না দিয়ে চলে যাওয়ার উপায় নেই গাড়ি চালকদের। কি দেবেন এখানে, গাড়িটা ভাড়া করেন কেন? পৌরসভা টোল নেয়। কত জায়গায় নেয় পৌরসভা? বোলপুরে 4 দিকে আছে, 4 মাথা দিলে। এই টোলটা বেআইনি জানেন? হ্যাঁ, সেটা আমি জানি। কোনো পারমিশন নেই পৌরসভা, জানেন? জানি না। প্রতিদিন টাকা দেন? প্রত্যেকদিন দিতে হয়? হুগলি দিতে হয়। না দিলে চেল্লাই করে, বলে ইয়ে কেস করতে পৌরসভা বললে আমরা দিয়ে দিই। কি বলছেন এখানকার টোল কর্মীরা? এটা কিসের টোল তুলছেন? এটা পৌরসভা টোল। পৌরসভার পারমিশন কোথায়? পৌরসভা পারমিশন পৌরসভা অফিসে। কোনো পারমিশন নেই আপনাদের? এটা বেআইনি ভাবে টোল তুলছেন আপনারা। কে আছে, মালিক কে আছে? নাসির, শেখ নাসির। দেখলেন তো, বোলপুর না টোলপুর, 7টি ভুয়ো কিয়স্ক এই শহরের মধ্যেই। শহরের বাইরে আরও খান কতক। কার নামে ভুয়ো টোল নেওয়া হচ্ছে জানেন? ওই শুনলেন, শেখ নাসির। তিনি নাকি অনুমোদিত এজেন্ট। আসলে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই শেখ নাসির। তার বাড়িতে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। শুধু বাড়ি বললে ভুল হবে, বলা উচিত পেল্লায় বাড়ি। কিন্তু বাড়িতে নেই নাসির, এক্কেবারে বেপাত্তা। টোলবাজির টাকাতেই কি তার অত বড় বাড়ি? সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কিয়স্কের দেওয়ালে লেখা অনুমোদিত এজেন্ট শেখ নাসির। কে এই নাসির? TV9 বাংলা পৌঁছে গিয়েছিল তার বাড়িতেও, পেল্লাই বাড়ি। 18ই আগস্ট থেকে নাসিরের খোঁজে বীরভূম চষে ফেলেছি আমরা। ফোন করা হয়েছে, কেটে দিয়েছেন। বাড়িতেও তার টিকি খুঁজে পাওয়া যায়নি। স্ত্রী বলেছেন চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নাসির। পৌরসভার টোলটা তো উনিই দিতেন না? হ্যাঁ, উনি দেন। আপনি কে হন? আমি ওর ওয়াইফ। কবে নাগাদ ফিরতে পারেন? ও তো 3 জায়গায় ডাক্তার দেখায়। হায়দ্রাবাদের লিভারে দেখায়, লিভারের প্রবলেম আছে। তারপরে জিন্নায় সুগারে দেখায়। তারপর আবার মণিপালে ফিরে আসে, মণিপালে ইউএসি কোলেস্ট্রল এগুলো দেখায়। এক শহরে নয়, চিকিৎসার জন্য নাকি 3 শহরে যেতে হয় নাসিরকে। কোথায় কোথায়? লিভারের জন্য হায়দ্রাবাদে, সুগারের জন্য চেন্নাইয়ে, কর্ণাটকের মণিপালে যান ইউএসজি কোলেস্ট্রল চেক করাতে। ভাবতে পারছেন? প্রশ্ন আরও উঠছে, শেখ নাসির কি আরও প্রভাবশালী? জেলা পরিষদের নামে চলা কিয়স্ক ভাঙা পড়লেও নাসিরের নামে চলা কিয়স্ক বহাল কিভাবে? প্রতিদিন টাকা দেন? প্রত্যেকদিন দিতে হয়? হুগলি দিতে হয়। কি কাণ্ড বলুন তো! যত গোপন বিষয়
এখনই সামনে চলে আসছে। এদিকে গরু পাচার মামলা নিয়ে সিবিআই তৎপরতার মধ্যেই কিন্তু সক্রিয়তা শুরু হয়ে গেছে ইডির। হ্যাঁ, আবার নতুন করে 20 জন বিশেষ আধিকারিক হাজির হয়েছেন কলকাতা অফিসে। নজর কোন মামলায়? তবে কি এবার ইডির আতস কাছে কেষ্টবাবুর লেনদেন? দিলীপ ঘোষ শুনে নিশ্চয়ই খুশি হবেন, তিনি তো আবার সিবিআইয়ের থেকে ইডিকে বেশি পছন্দ করেন। সিবিআই হেফাজত থেকে আসানসোলের জেল, কেষ্টমণ্ডলের পরের গন্তব্য কি ইডি হেফাজত? শুরু হয়েছে তেমনই জল্পনা। গরু পাচার তদন্তে সিবিআই তৎপরতার মাঝখানে তৎপর কলকাতার ইডি দপ্তর। ইতিমধ্যেই কলকাতার ইডি দপ্তরে এসে হাজির হয়েছেন 20 জনের বিশেষ আধিকারিক দল। আর সেখান থেকেই জল্পনা তৈরি হয়েছে, এবার তাহলে কি গরু পাচার তদন্তেও আরও তৎপর হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? ইতিমধ্যেই গরু পাচার নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। মূল পাণ্ডা এনামুল হককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে। দেহরক্ষী সাইকেলের মাধ্যমে এনামুলের থেকে অনুব্রত টাকা নিতেন বলে অভিযোগ। এই লেনদেনই আতস কাছে ফেলতে পারে ইডি। শুরু হয়েছে এমনই জল্পনা আরও উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমি অনুরোধ করব সেন্ট্রাল এজেন্সির উচিত বা কোর্টের উচিত এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে শিফট করে দেওয়া। বুধবার নিজাম থেকে আসানসোল আদালতে যাওয়ার পথে তার পাল্টাও দিয়েছেন অনুব্রত। এটা নিয়ম আছে নাকি? নিয়ম নেই তো, বললেই হয়ে যাবে। সে যাই হোক, আদালত যখন কিছুতেই বিশ্বাস করেনি অনুব্রত মণ্ডল অসুস্থ বা তিনি নিতান্তই প্রভাবহীন আম আদমি, তখন পাশে থাকার বার্তা দিয়েও অনুব্রতকে ছাড়াই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে হচ্ছে তৃণমূলকে। এটাই তো স্বাভাবিক, কারণ দল কখনো কারুর জন্য আটকে থাকে না। অনুব্রতহীন বীরভূমে তৃণমূল মিছিলও করেছে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও উদ্যোগ নিয়েছেন। কী উদ্যোগ? এবার সেই বিষয়েই কথা বলব। আর মাত্র 6টা মাস অপেক্ষা করুন, তারপরেই দেখতে পাবেন নতুন তৃণমূল কেমন দেখতে। এই আশ্বাস আপনারা আগেই শুনেছেন। তারপর দিন এগোচ্ছে, তৃণমূলও এগোচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবার পঞ্চায়েত ভোটটা তৃণমূলকে একদম অন্য স্টাইলে লড়তে হবে। তিনি যে জেলায় জেলার সঙ্গে সব বিভিন্ন বৈঠকগুলো করছেন, সেখানেই তিনি তার নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং এটাকে তৃণমূলের পঞ্চায়েতের স্ট্র্যাটেজিও বলতে পারেন আপনারা। সামনের বছর পঞ্চায়েত ভোট, তার আগে সংগঠনের ঝাঁকুনি দিতে বিভিন্ন জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নজর অধিকারীগড়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। সেখানে পঞ্চায়েত ভোট নিয়ে কড়া বার্তা দেন তৃণমূলের নাম্বার 2। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে কোনো রকম মাতব্বরি বরদাস্ত হবে না। শুধুমাত্র জেলা সভাপতি বা বিধায়কদের কথাতে প্রার্থী ঠিক হবে না। প্রয়োজনে রাজ্য নেতৃত্ব প্রার্থীদের নাম ঠিক করে জেলায় পাঠিয়ে দেবে। স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছাইয়ে জোর দিতে হবে। নতুন প্রজন্মের প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিতে হবে। ভোটে জিততে কোনোভাবেই জবরদস্তি করা যাবে না। ভোটে হেরে গেলেও সমস্যা নেই, কিন্তু জুলুমবাজি চলবে না। অধিকারীদের আমলে মাতব্বরি দলীয় সংগঠনে আর চলবে না। পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েতের আগে নতুন তৃণমূলকে সামনে আনতে মরিয়া অভিষেক। এবারে কেউ এককভাবে কেউ সিদ্ধান্ত নেবে না। যা সিদ্ধান্ত নেবে রাজ্য তৃণমূল কংগ্রেস, এবং তারা বিভিন্ন জায়গায় সার্ভে করে যে যোগ্য প্রার্থী, মানুষ যাকে সমর্থন করে, মানুষদের সাথে যারা নিঃস্বার্থভাবে কাজকর্ম করেছে, সেভাবে করে তারাই সিদ্ধান্ত নিয়ে বিচার বিবেচনা করে দেখবে। স্বচ্ছ ভাবমূর্তি লোকেদেরই সামনে সারিতে আনতে হবে। শুধু পঞ্চায়েতের প্রার্থী বাছাই নয়, ভোটের সাফল্য সংগঠনেও কড়া পথে হাঁটার বার্তা দিয়েছেন তৃণমূলের নাম্বার 2। নন্দীগ্রাম থেকে কাঁথি, তমলুক থেকে হলদিয়া শিল্প তালুক। পূর্ব মেদিনীপুর তৃণমূলের একাধিক গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। এই নিয়ে বৈঠকে অসন্তুষ্ট অভিষেক। তার স্পষ্ট নির্দেশ, দলের ভিতরে কোনো রকম লবিবাজি চলবে না। ব্লক স্তরের সমন্বয় জোর দিতে হবে। বুথ থেকে জেলা স্তর পর্যন্ত সমন্বয় রেখে কাজ করতে হবে। জেলার কোনো পর্যবেক্ষক, কোঅর্ডিনেটর পদ নেই। এইসব পদের নাম করে সংগঠনের ছড়ি ঘোরানো যাবে না। সূত্রের খবর, সামগ্রিকভাবে পূর্ব মেদিনীপুর নেতৃত্বের উপর অসন্তুষ্ট অভিষেক। জেলার একাধিক ব্লক, বুথ ও শহর কমিটিতে বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে ওই বৈঠকে। অনেকগুলো সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তগুলো নিয়ে লোকজন, মানে জেলার লোকজন তো রীতিমতো চিন্তায় পড়ে গেছেন।
কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম সিদ্ধান্ত নিচ্ছেন? দেখুন, কারণ মূলত দুটো। প্রথমত, দুই প্রভাবশালী নেতা গ্রেফতার হওয়ার পর তৃণমূলের গায়ে, ভাবমূর্তিতে ধাক্কা যে লেগেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই, এটা সবাই বুঝতে পারছেন। এবং এই যে অনুব্রত মণ্ডল দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন জমি টমি নিয়েছেন বলে অভিযোগ উঠছে, যেগুলো আপনাদের দেখাচ্ছিও আমরা, তাতে জনমানুষের দলের বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। এই অবস্থায় পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে ফের যদি অভিযোগ ওঠে, তাহলে সেটা সহজেই লোকে বিশ্বাস করবে, আরও বেশি মুশকিল বাড়াবে। বিশেষত জেলা স্তরের যে কোনো নেতা, তিনি যত বিরাট ক্ষমতাবানই হোক, এই অবস্থায় কিন্তু তার বিচার বুদ্ধিতেও আর ভরসা রাখা যাচ্ছে না। ফলেই এই ধরনের সিদ্ধান্ত। দেখুন, পঞ্চায়েত স্তরে এমনিতে স্থানীয় প্রভাবশালীরাই দলের মুখ হন, টিকিট পান, কিন্তু এখন অভিষেক কোনো ঝুঁকি নিতে নারাজ। তাই ভাবমূর্তি ঠিক রাখার চ্যালেঞ্জটা তিনি নিজের কাঁধে নিচ্ছেন। এবং দ্বিতীয়ত, একের পর এক সাংগঠনিক বৈঠকে অভিষেক পুঁই পুঁই করে বলে দিয়েছেন গায়ের জোরে সব পঞ্চায়েত দখল করার কোনো দরকার নেই। তাতে যদি দু চারটে বিরোধীরা পেয়ে যাক, তিনি জানেন গায়ের জোরে দখল করার অভ্যেসটা তৃণমূলের নেতাদের আছে, কিন্তু এখন সেই প্র্যাকটিসটা বন্ধ রাখার পরামর্শই দিয়েছেন তিনি। এতে বিরোধীরা দু একটা আসন পেলেও আখেরে কিন্তু দলেরই লাভ হবে। অভিষেক জানেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা। অনুব্রত মণ্ডলের বীরভূমেই বিরোধী শূন্য পঞ্চায়েত উপহার দিয়েছিলেন স্থানীয় নেতাকর্মীরা। ফল কী হয়েছিল? পরের বছর অর্থাৎ 2019 সালের লোকসভা ভোটে সেটা সবাই টের পেয়েছেন। দেখেছেন 18টা আসনে বিজেপির প্রার্থীরা জিতে গেছেন। অভিষেক এই মুহূর্তে কিন্তু দলের রাজ ধরছেন এবং তিনি চান না 2019 সালের রিপিট টেলিকাস্ট এই 2024 সালে হোক। পঞ্চায়েত বিরোধী শূন্য করতে গিয়ে লোকসভা ভোটে ফের আসন হারাক তৃণমূল। এই কথা শুনি আজ মন্থরার মুখে। শেষ পঞ্চায়েত নির্বাচন 2018, এন্টায়ার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, জেলা পরিষদের একজন তৃণমূলের বিরুদ্ধে বামপন্থী কোথাও করতে পেরেছেন? না। পঞ্চায়েত সমিতির না। কিন্তু শুনেছিলাম উনি তো কলকাতা কর্পোরেশনের আগেও বলেছিলেন, মিউনিসিপ্যালিটি নির্বাচনের আগেও বলেছিলেন। আপনি যেখানে থাকেন, আপনার বাড়ির পাড়ায়, আপনার বুথে কি নির্বাচন হয়েছে মিউনিসিপ্যালিটিতে আপনি জানেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা অত্যন্ত পরিষ্কার। গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনকে সংগঠিত করতে হবে এবং প্রত্যেকটা মানুষ নিজের তার ভোটাধিকার প্রয়োগ করবে। তারা যে রায় দেবে মাথা পেতে নেব। দেখুন, একদিকে এর আগে পুরো ভোটে টিকিট কেনাবেচা নিয়ে প্রভূত অভিযোগ উঠেছে, আবার পাশাপাশি এই পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করতে গিয়ে সাধারণ স্তরের সঙ্গে জনমানুষের সঙ্গে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল তৃণমূল, যার ফলে 2019-এর আগাম কোনো হদিশ পায়নি তারা যে কী হতে চলেছে। এই জন্যেই কিন্তু এইবার এই ঝুঁকিটা তৃণমূল নিতে চাইছে না। তারা চায় না যে এরকম পরিস্থিতিতে মানুষের মনে কি আছে সেটা তাদের অজানাই থেকে যাক। এমনিতেই দেখুন, চারপাশে যেভাবে সিবিআই, ইডি এরা যেভাবে কাজকর্ম করছে, ফলে কে কখন কোথায় গ্রেপ্তার হবেন, কি হবে, এটা কেউ জানে না। তাই অভিষেক কোনো ঝুঁকি নিতে চান না। এমনিতেই কথায় কথায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে রাজ্য বিজেপি। এখন তো আবার সুকান্ত মজুমদার বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। সদ্য ফ্রেন্ডশিপ ডে গেছে, বিজেপির রাজ্যের সভাপতি তিনিও বন্ধুই খুঁজছেন। রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সব দলকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন। এটা ঠিকঠাক, শুনতে গেলে মনে হবে একটা আদর্শ চিন্তা ভাবনা আর কি। কিন্তু হঠাৎ এরকম চিন্তা এলো কেন বলুন তো মাথার মধ্যে? আর মজা হচ্ছে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়ার জন্য সুকান্ত মজুমদার তৃণমূল সমর্থক কর্মীদেরও সমর্থন চেয়ে বসে আছেন। তো এখন সুকান্তবাবুর এই পত্রমিতালির আবদারে কজন সাড়া দেন সেটা একটা দেখার বিষয়, বা আদৌ দেন কি না। দলের গণ্ডি কাটিয়ে এই যে সুকান্ত মজুমদার বন্ধু খুঁজছেন, কেন খুঁজছেন বলুন তো? বিজেপিতে কি তার বন্ধু কম পড়িল? পথে ঘাটে যারা রাজনৈতিক কর্মীরা নেমে সরকারের নীতি সিদ্ধান্তের বিরুদ্ধে, সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যেরকম আন্দোলন করে, তো সেটা স্বাভাবিকভাবেই সমস্ত বিরোধীরা করে। প্রত্যেককে রাস্তায় নামতে হবে পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য।
যদি এমনটা হতো যে বিজেপি একটা সত্যিকারের স্বচ্ছ পার্টি, তাহলে কেউ সে কল্পনা করতে পারতেন, বিবেচনা করতে পারতেন। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি কি তৃণমূলকে ঠেকাবার মতন করে লড়তে রাজি আছে? না না। তাহলে শারদ অথবা নারদকাণ্ড, চিটফান্ড অথবা নারদকাণ্ড, নবান্ন ফাঁকা হয়ে যেত। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগে থেকে যেটা বলছেন, জগাই মাদাই গদাই, আমরা যেটা বারংবার বলছি, 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও আমরা যেটা বলেছি, সেটা আবার প্রমাণ হলো। আর কিছু না হোক, সুকান্তবাবু ফের একটা রাজনৈতিক তরজার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন। ভালো লেগে গেছে। এরা এইদিকে কে কেন করছেন, কারা এই ডাকে সাড়া দেবেন, এর পেছনে কে কে জড়িত, কার কার সঙ্গে কার কার বন্ধুত্ব আছে, এগুলো এখন রাজনৈতিক নেতারা খুঁজতে শুরু করে দিয়েছেন। আর তদন্তকারীরা তারা খুঁজছেন গরু পাচারের নেপথ্যের গল্প। খোঁজা শেষ হলে বোঝা যাবে যে কত ধানে কত চাল, মানে কত জনে কত গরু, এরকম ব্যাপারটা আর কি। কিন্তু বিচারের আশাতেই তো দিন গুনছেন সাধারণ মানুষ। অনুব্রত মণ্ডল জেলে গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলেই আছেন, তৃণমূল তার ইমেজ ঘষে মেজে পরিষ্কার করার কাজ চালু করে দিয়েছে। শুধু সব দেখে শুনে ঘুরে ফিরে সেই মির্জা গালিবের শায়রিটাই আবার মনে পড়ছে। ওই যে কদিন আগে বলেছিলাম না, গালিব লিখেছিলেন, তা উমর গালিবে ভুল করতা রাহা, ধুল চেহারে পে থি और আয়না সাফ করতা রাহা। বাংলা করলে যার মানে দাঁড়ায়, গালিব আজীবন একটাই ভুল বারবার করে গেছে, তার মুখে ধুলো লেগেছিল আর সে আয়না পরিষ্কার করে গেছে। কে জানে সেই একই ভুল এখনও এই আমাদের চারপাশে কেউ করছে কিনা।